এক সময়ের মেবারের রাজধানী প্রাচীন উদয়পুরে আমি গতকাল এসে পৌঁছেছি। উদয়পুর প্যালেস, পিচোলা লেক, জগদীশ মন্দির আর বাগড়কি হাভেলি আমি পায়ে হেঁটেই ঘুরে দেখেছিলাম। কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। মনে হলো যেন ইতিহাসের গলি ধরে পায়চারি করছি। এখানকার রং, প্রকৃতি আর সংস্কৃতি যেন একই সুরে গাঁথা। আজ দ্বিতীয় দিনের উদয়পুর ভ্রমণে আমি খুব বেশি দ্রষ্টব্য দেখব না, তবে প্রতিটি দ্রষ্টব্য অবাক করার মতো। দেখতেও বেশ সময় লাগবে। প্রথমেই যাচ্ছি এই প্রাচীন মেবারের রক্ষাকর্তা একলিংজির মন্দিরে। একটি দুটি নয়, মোট 108টি মন্দির রয়েছে এই মন্দির চত্বরে। এরপরেই আপনাদেরকে নিয়ে যাব প্রতাপ গৌরব কেন্দ্রে। প্রাচীন মেবার, ভামাশা, মহারানা প্রতাপ, হলদিঘাটের যুদ্ধ, ঘোড়া চেতক, জয়মল ও ফাত্তার বীরত্ব এই সব জানতে ও বুঝতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। তবে মনটা আমার ছটপট করছে সজ্জনগড় প্যালেসে যাওয়ার জন্য। ওখানকার প্রকৃতি আর সূর্যাস্তের নাকি কোনো তুলনা হয় না। গতকাল নীল জলে ভাসতে ভাসতে ভীষণ সুন্দর সূর্যাস্ত দেখেছি। সেই চকিত নয়ন আজও চাইছে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার। আর থাকছে এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে অক্টোবর মাসের 7 তারিখ আর রাজস্থান ভ্রমণের আজকে হচ্ছে 8ম দিন। আমি এখন আছি উদয়পুরে। গতকাল মাউন্ট আবু থেকে আমি উদয়পুরে এসে পৌঁছেছি। আমার পিছন দিকে এই যে প্যালেসটা দেখছেন, এটাই হচ্ছে উদয়পুরের সিটি প্যালেস। গতকাল আমি এখানে যে পৌঁছেছি, আমি কিন্তু কোনো রকম গাড়ি ভাড়া করে নি, পায়ে হেঁটেই চারপাশটা ঘুরে দেখেছি। অপূর্ব সুন্দর এই চারদিকের পরিবেশ, দারুণ সুন্দর এই উদয়পুর সিটি। আপনারা যদি রাজস্থান ভ্রমণে আসেন অবশ্যই উদয়পুরকে রাখবেন। গতকাল আমি পায়ে হেঁটে এখানে চারপাশ ঘুরেছিলাম। প্রথমে প্যালেস, তারপরে পিচোলা লেক, পিচোলা লেকে বোটিং। আর পিচোলা লেকে সূর্যাস্তের সময় বোটিং যে আপনার কি ভালো লাগবে, দারুণ। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কালকে ওখান থেকে যা সানসেট দেখেছি, দারুণ সুন্দর। সেই সূর্যের আলো পড়ন্ত বেলায় পড়ছে প্যালেসের ওপর, দারুণ দারুণ সুন্দর। তারপরে আমি ওখান থেকে না, এই পাশেই হচ্ছে একটা মন্দির আছে, জগদীশ মন্দির। জগদীশ মন্দির দেখে আমি বাগড়কি হাভেলি দেখেছি। বাগড়কি হাভেলি অবশ্যই যাবেন। ওখানে যে ফোক ডান্স, ফোক সংগুলো হয়, আপনার মন ছুঁয়ে যাবে। তা আজকে আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখবো। একটা অটো ভাড়া করেছি। কালকে যখন ওখান থেকে ফিরছিলাম হোটেলে, তখন একটা অটো নিয়ে নিয়েছি। তা অটোর ভাড়া পড়ছে 1500 টাকা। বেশ কিছু সুন্দর জায়গা আছে। চলুন তাহলে আজকের ভ্রমণটা আমরা শুরু করি। আচ্ছা, আমার হোটেলের কিছুটা দূরেই, কিছুটা মানে হাঁটা পথে আপনার 2-3 মিনিট লাগবে। এখন এই জায়গাটায় আমি আছি। জায়গাটার নাম হচ্ছে গুলাববাগ। এখানে আপনারা ব্রেকফাস্ট করার জন্য আসতে পারেন। অনেকগুলো পরোটার দোকান আছে, মানে আলুর পরোটা থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে ডাল বাটিও আপনি খেতে পারেন। এখানে সব দোকানের নাম হচ্ছে ওই পণ্ডিতজি পরোটা। এই যেমন এটা শ্রী পণ্ডিত পরাঠা এবং নাস্তা সেন্টার, ওটা হচ্ছে শ্রী পণ্ডিত পরাঠা এবং নাস্তা সেন্টার, এইটাও হচ্ছে পণ্ডিতজি কে পরাঠে। তো এরকম সবই একই রকম প্রায় দোকান। খাবারও এখানে একই রকম পাওয়া যায়। সস্তা বলবো না। 2টো আলুর পরোটা নিয়েছি, সাথে দই আছে, আচার দিয়েছে, এখানে একটু ডাল দিয়েছে। তা সেটার জন্য কস্ট হচ্ছে 120 টাকা। এখানে সবই মানে দেখছি যে দাম একটু ওভার প্রাইস। শনিবার রবিবার হচ্ছে একটু বেশি ভিড় থাকে। শনিবার আজকে, তো আজকে আর কালকে একটু জায়গাগুলো ভিড় হবে। কালকে আমি প্যালেসটা ওই জন্য দেখে নিয়েছি যাতে অতটা ভিড়ের সম্মুখীন আমাকে না হতে হয়। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, যদি মহারানা প্রতাপ বা এখানকার যে অস্ত্রগারগুলো আছে, যে অস্ত্রশস্ত্রগুলো আছে, সেটার কিন্তু এই প্যালেসের কোনো তুলনা হয় না। আবার যদি আমি কার্ভিংসের দিক থেকে দেখি বা নকশা বা কারুকার্যের দিক থেকে দেখি, তাহলে আর যে ফোর্টগুলো দেখেছি সেই ফোর্টগুলো আমার বেশি সুন্দর লেগেছে। এখানে সেইটা একটু কম লেগেছে, কিন্তু ভিতরে যে জিনিসগুলো আছে, অস্ত্রশস্ত্রর যে এখানে কালেকশন, সেটা মারাত্মক, খুব ভালো। মহারানা প্রতাপের যে জিনিসগুলো আছে সেগুলো খুব সুন্দর। আচ্ছা, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব, করে আমরা প্রথমে যাচ্ছি একটা সুন্দর মন্দির দেখতে, যার দূরত্ব এখান থেকে 22 কিলোমিটারের মতো। দেখুন, যেহেতু আমি অটোয় যাচ্ছি, একটু পাহাড়ি রাস্তা এখানে চারপাশে, তাতে আমার মনে হচ্ছে 45 থেকে 50 মিনিট সময় লাগবে। উদয়পুরে সাইট সিনের জন্য গাড়ি, হোটেল, স্টেশন আর প্যালেস চত্বরে আপনারা পেয়ে যাবেন। আর যদি অটোতে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে অটোর সংখ্যা এখানে প্রচুর, কোনো অসুবিধা হবে না। তবে একটু দরদাম করে অটো বুকিং করবেন। উদয়পুর প্যালেসের কাছ থেকে
সজ্জনগড় প্যালেস আসার অনেক অটো পাওয়া যায়। উদয়পুরে আমি যে হোটেলে ছিলাম, হোটেল শিব বিলাস, আর এখানের অন্যান্য কয়েকটি হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে সব কিছু জেনে তারপর চাইলে বুকিং করতে পারেন। যেমনটা কালকে আপনাদেরকে বলছিলাম যে এই মেবারের যদি মানে মেবার সাম্রাজ্যর যদি আমরা সূচনা দেখি তাহলে সেটা অতি প্রাচীন, আনুমানিক 7ম শতাব্দীতে এই সাম্রাজ্যের সূচনা হয়েছিল। সেই সময় রাজা ছিলেন গুহদত্ত নামে একজন, যিনি গুহলিয়া রাজবংশের সূচনা করেন। তারপরে এখানে বাপ্পা রাওয়ালজি আসেন, যিনি রাওয়াল রাজবংশের সূচনা করেন। এদিকে 1303 সালে তাদের যে রাজধানী চিতোর সেটা আলাউদ্দিন খলজি ধ্বংস করে দেয়। তারপরে আবার 1326 সালে সূচনা হয় সিসোদিয়া রাজবংশের। সেই সিসোদিয়া রাজবংশই এখনো এখানে আছে। এখন এই যে এত দিনের দীর্ঘ তাদের রাজত্বকাল, সেই রাজত্বকালে অনেকগুলো জায়গায় তারা রাজধানী করেছিল, নাগদা, চিতোর, উদয়পুর। আরও একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে অহর। সেই জায়গাটাকে অনেকে বলেন যে রাজধানী ছিল, আবার অনেকে বলেন যে না, সেখানে তাদের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো সেটা নিয়ে একটু বিতর্ক আছে। তাই নাগদায় যে রাজধানী ছিল, রাজধানীগুলোর মধ্যে মানে যতগুলো তাদের রাজধানী ছিল তাদের মধ্যে যে রাজধানী একটা, সেটা হচ্ছে নাগদা। নাগদার একটা গ্রামে এখন আমরা আছি। সেই গ্রামটার নাম হচ্ছে কৈলাসপুরী। এখানে ভগবান শিবের একটা অপূর্ব মন্দির আছে। এখানের এই ভগবান শিবকেই বলা হয় একলিংজি। তাই যে মন্দির, এই মন্দিরটাও কিন্তু বহু প্রাচীন। বাপ্পা রাওয়ালজি 8ম শতাব্দীতে এর নির্মাণ করে। এখান থেকেও ভিউটা দেখুন, দারুণ সুন্দর, দারুণ। আমরা এখন সেই মন্দিরটাই দেখতে যাচ্ছি। মনে করা হয় যে মেবারের রক্ষাকর্তা হলো একলিংজি। এই মন্দিরের মধ্যে কোনো রকম ছবি তোলা যায় না। খুব স্বল্প ও সুলভ মূল্যে দারুণ পুজোর ব্যবস্থা এখানে আছে। 15 শতাব্দীতে বর্ণিত একলিঙ্গ মাহাত্ম্য অনুযায়ী 8ম শতাব্দীতে রাজা বাপ্পা রাওয়াল এর নির্মাণ করান। তবে দিল্লির সুলতানেরা এই মন্দির আর বিগ্রহ ধ্বংস করে দেন। 14 শতকে রানা হামির সিং এর পুনর্নির্মাণ করেন এবং বর্তমান বিগ্রহ প্রতিস্থাপনও করান। 15 শতাব্দীতে রানা কুম্ভ এর অনেকাংশের পুনর্নির্মাণ করেন। এই কালকে থেকে মানে যখন থেকে আমি উদয়পুরে এসেছি না, তখন থেকে আমি খালি বলছি যে কোনো নকশা দেখতে পেলাম না, কোনো খোদাই দেখতে পেলাম না, কারুকার্য দেখতে পেলাম না। এইখানে দিল পুরো মাথা খারাপ করে। ভিডিওগ্রাফি তো এখানে করা যায় না। এই পিছন দিকে মন্দির, এই একলিংজির মন্দিরটা না মানে অনেক সকাল সকালই খুলে যায়। আপনারা ওই 1:30টার মধ্যে আসবেন, 1:30টার পরে আবার 5:30টার সময় খোলে। উদয়পুর যদি আপনারা ভ্রমণ করতে আসেন তাহলে অতি অবশ্যই এই মন্দির দেখবেন, নাহলে কিন্তু আপনার উদয়পুর ভ্রমণ অসম্পূর্ণ থাকবে। আমি ধরুন যতগুলো শিবের মন্দির দেখেছি, ভগবান শিবের মন্দির দেখেছি, মহাদেবের মন্দির দেখেছি, তার মধ্যে মনে হয় এটা সব থেকে সুন্দর, অপূর্ব এই মন্দিরটা। আপনারা অতি অবশ্যই আসুন, এই মন্দিরটা দেখে যান। মন্দিরে যখন ভিতরে প্রবেশ করবেন না, কেমন হয়ে যাবেন যে আমি কোথায় এলাম, এত সুন্দর মন্দির। নাগদা এই মন্দিরটা সত্যি দারুণ সুন্দর। একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন দেখবেন যে নন্দী মহারাজ আছে। তা এখানে 4টে নন্দী মহারাজ আছে। নন্দী মহারাজ প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে পঞ্চধাতুর, তারপরে একটা ব্ল্যাক মার্বেলের পাবেন, তারপরে রূপোর, আর একদম যেখানে বিগ্রহ আছে সেখানে কিন্তু সোনার। আর মূর্তি সম্পর্কে মানে বিগ্রহ সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যে বিগ্রহটা সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে লিঙ্গ, আর চারদিকে 4টে মূর্তি আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সূর্যনারায়ণ। আমি আগে জানতাম যে মানে পুষ্করেই শুধু একমাত্র ব্রহ্মাজির মন্দির আছে, কিন্তু এখানেও কিন্তু একটা ব্রহ্মাজির মন্দির আছে। অপূর্ব সুন্দর। আপনারা আসুন, আপনাদের খুব 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 ভালো লাগবে। আলাউদ্দিন খলজি যখন আক্রমণ করেছিলেন সব ভেঙে দিয়েছিলেন,
তা যখন মূল যে মন্দিরটা, এইটাই হচ্ছে মূল মন্দির। তো এই মূল মন্দিরটা যখন ভাঙতে গিয়েছিলেন তখন না ওই পঞ্চধাতুর যে নন্দী মহারাজ আছে সেই নন্দী মহারাজটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ওখান থেকে অনেক মৌমাছি বেরিয়েছিল। তারা কি করেছিল যে ওই আলাউদ্দিন খলজির যে দল ছিল তাদের তাড়া করেছিল। তো সেই কারণে এই মূল মন্দিরটা কিন্তু উনি ভাঙতে পারেনি। বাদবাকি সব মন্দিরের কোথাও না কোথাও ভেঙে দিয়েছে অল্প অল্প করে, কোথাও না কোথাও কিছু না কিছু দেখছি যে ভাঙা আছে। অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে 108খানা মন্দির আছে, আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। ওই রাস্তাটা দিয়ে আমরা মন্দির গিয়েছিলাম। আর এই লেকটা দেখুন, অপূর্ব লাগছে। এই লেকটার নাম হচ্ছে বাগেলা লেক। দারুণ সুন্দর, দারুণ। আমরা আবার ফিরে যাচ্ছি সিটির দিকে, মানে প্যালেসের দিকে আবার ফিরে যাচ্ছি। এখানে যে একলিংজির মন্দিরটা দেখলাম, অসম্ভব সুন্দর এই জায়গাটা, দারুণ সুন্দর, পরিবেশও খুব ভালো, মন্দিরটাও খুব সুন্দর। উদয়পুরে আমি 2 দিন রেখেছি, কালকে দুপুর 12টা থেকে ভ্রমণ শুরু করেছিলাম। আর আজকে সকাল থেকে সারাদিন ভ্রমণ করব। আমার মতে আপনাদের উদয়পুর ভ্রমণের জন্য 3টে দিন রাখা দরকার। 3টে দিন রাখলে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন। একটা দিন আপনারা পায়ে হেঁটে প্যালেস আর যেসব জায়গাগুলো আছে সেটা, একটা দিন আপনারা এই দিকটায় চলে আসুন। সব থেকে ভালো হয় আপনারা যদি একটু সকাল সকাল বেরান। এখানে শ্রীনাথ মন্দির আছে, নাথপাড়া বলে একটা জায়গা আছে, ওই নাথপাড়ার মন্দির দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা একলিংজি দেখে তারপরে আজকে আর যে যে জায়গাগুলো আমরা দেখবো সেই জায়গাগুলো আপনারা তারপর দেখে নিতে পারবেন। আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকেই নাথপাড়া চলে যাই, কিন্তু নাথপাড়ার মন্দির বন্ধ। সেটা খুলবে আবার ধরুন বিকেলবেলায় 3:30 নাগাদ। তো সেই কারণে আমি বাদ বাকি সময়টা কি করবো, তাই আমি ফিরে চলে যাচ্ছি। এই হলো 2 দিনের প্ল্যান। আর যদি 3 দিন হয় আপনাদের হাতে তাহলে সেটাও খুব ভালো হবে। যদি 3 দিন রাখতে পারেন তাহলে আপনারা কুম্ভলগড় যে দুর্গটা আছে, কুম্ভলগড়টা আপনারা দেখে নিতে পারবেন। হলদিঘাটি আছে, তো হলদিঘাটিটাও আপনারা দেখে নিতে পারবেন। এখন কুম্ভলগড়টা যদি আমি আজকে রাখি বা যেদিন আপনারা রাখবেন সেদিন পুরো একটা দিন আপনাদের সময় যাবে। যেখানে বাস স্ট্যান্ডে আমি নেমেছিলাম কালকে, সেই বাস স্ট্যান্ড থেকে বাস যায়, অথবা আপনারা গাড়ি নিতে পারেন। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, মানে 6 ঘন্টা যাওয়া আসায় লাগবে। আর ফোর্ট দেখতে তো বেশ কিছুটা সময় লাগবে, সেইটা একটা ব্যাপার। চলুন আমরা এবার সিটির দিকে ফিরে যাচ্ছি। ওখানে আরো যে বিভিন্ন জায়গাগুলো আছে সেগুলো এবার আপনাদেরকে দেখাবো। ওই যে দূরে মহারানা প্রতাপের যে মূর্তিটা আছে ওটা 57 ফুট উঁচু। এখানে আমি এলাম তো প্রতাপ গৌরব কেন্দ্র, এখানে টিকিটের প্রাইস হচ্ছে 160 টাকা। এখানে একটা শো হয়, সেই শোটা দেখবো। সুন্দর, খুব সুন্দর সাজানো জায়গাটা। আর ভারত মাতার একটা মেটালের মূর্তি আছে যেটা 12 ফুট উঁচু, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ওইটার কাজ চলছে, ওটা যখন কাজ হয়ে যাবে তখন ওখানে যেতে দেওয়া হবে। এই প্রতাপ গৌরব কেন্দ্রে মহারানা প্রতাপের পুরো জীবনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে হলদিঘাটের যুদ্ধে তিনি তার 32 কিলোর বল্লম দিয়ে রাজা মানসিংহের হাতির পিঠের হদাকে ভেঙে দেন, কিভাবে বালো খানকে তরোয়ালের এক আঘাতে ঘোড়া সমেত 2 টুকরো করে দেন, কিভাবে এক ধাক্কায় মুঘল সেনাদের 15 মাইল পিছু হটতে বাধ্য করেন, কিভাবে চেতক তার কাটা পা নিয়ে দীর্ঘক্ষণ লড়াই চালানোর পরেও 20 ফুটের লম্বা ঝাঁপ দিয়ে মহারানা প্রতাপকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এছাড়া জানা যায় ভামা শাহের বিশাল পরিমাণ অর্থদানের কাহিনী
জয়মল ও ফাত্তার বীরত্ব ও আরও অনেক অনেক কিছু। মিনিট দশেকের এখানের অনেকগুলি শো হয়, যেগুলি দর্শকদের প্রাচীন মেবার, মহারানা প্রতাপ আর হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে জানতে ও বুঝতে ভীষণ সাহায্য করে। শোয়ের খরচ টিকিটের মধ্যেই ধরা থাকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি পর্যটকদের জন্য খোলা থাকে। ঘন্টা দেড়েকের মতো সময় আপনার এখানে লাগবে। একলিংজি থেকে আমাদের আসতে বেশি সময় লাগেনি এই মহারানা প্রতাপ গৌরব কেন্দ্রে। এত ভালো এই জায়গাটা, কিন্তু আপনাদেরকে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, না হলে কিন্তু হবে না। আপনাদের মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট তো এখানে সময় লাগবেই। আপনি যদি মেবার সম্পর্কে জানতে চান তাহলে এখানে আসুন, চিতর সম্পর্কে জানতে চান, উদয়পুর সম্পর্কে জানতে চান, সিসোদিয়া রাজবংশ সম্পর্কে জানতে চান, মহারানা প্রতাপ সম্পর্কে জানতে চান, হলদিঘাটি যুদ্ধ সম্পর্কে জানতে চান, আপনি এখানে আসুন, আপনার খুব ভালো লাগবে। বিভিন্ন রকম ইতিহাস আপনি এখানে জানতে পারবেন, তাদের কাহিনী, তারা কিভাবে রক্ষা করেছে দেশকে, সেই সব সম্পর্কে আপনি জানতে পারবেন। হাতে সময় নিয়ে আসবেন। ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, অসুবিধা হবে না। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সজ্জনগড়। আরও একটুখানি সময় আমার এখানে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু চলে যাচ্ছি সজ্জনগড়, কারণ ওখানে 5টা অবধি টিকিট দেয়, তারপরে আর আমরা যেতে পারবো না। তো যদি ওটা আরেকটু বেলা অবধি খোলা থাকতো তাহলে এখানে হয়তো আরও 10-15 মিনিট থাকতাম। অনেকগুলো এখানে শো হয়, শোগুলো দেখুন, খুব ভালো লাগবে। আপনি রাজস্থান সম্পর্কে, মেবার সম্পর্কে এবং আরও বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন। প্রতাপ গৌরব কেন্দ্র থেকে ফতেসাগর লেকের রাস্তা ধরে সজ্জনগড় মনসুন প্যালেসের দিকে আমি রওনা হলাম। এই লেকটিও ভীষণ সুন্দর, এখানেও বোটিং করা যায়। তবে আগের দিন আমি পিচোলা লেকে বোটিং করেছি বলে আজ এখানে আর বোটিং করছি না। মিনিট 20 মতো আমার সময় লাগবে প্যালেসের গেট পর্যন্ত যাওয়ার জন্য। পাহাড়ি রাস্তায় অটোর প্রবেশ নিষিদ্ধ, তাই সেখান থেকে আমি শেয়ার গাড়ি করে প্রায় 3 কিলোমিটার দূরে প্যালেস দেখতে চলে যাব। আমি চলে এসেছি সজ্জনগড় প্যালেসে। এই প্যালেসটা আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে হয়তো সময় মতন আসতে পারবো না। এইখানে না সব থেকে বেশি ভিড় হয় যখন মানে সূর্যাস্ত হয়। এখান থেকে অপূর্ব সূর্যাস্ত দেখা যায়, প্যালেস দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। তা সূর্যাস্তের সময় বেশি ভিড় হয়, তো সেই জন্য কাউন্টারে কিন্তু ওই সময়টায় অনেকটা লম্বা লাইন পড়ে যায়। আচ্ছা, আমি টিকিট করেছি, টিকিটের প্রাইস হচ্ছে 155 টাকা এক একজনের। আর যেহেতু আমার গাড়ি নেই, আমি অটো করে এসেছি, তো আলাদা করে এখান থেকে একটা গাড়ি নিলাম, তার হচ্ছে 106 টাকা একজনের। আর ওই গাড়িটাই আপনাকে নিয়ে যাবে, এইখানটায় দাঁড়াবেন, যে কোনো একটা গাড়িতে আপনি উঠে পড়তে পারবেন। খুব সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা দেখুন, দারুণ সুন্দর। উদয়পুর জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, খুব ভালো। এই যে প্যালেসটা আমরা যাচ্ছি, এই প্যালেসটা 1884 সালে মহারাজা সজ্জন সিং তিনি নির্মাণ করেছিলেন। তা এটা কথা ছিল যে এখানে একটা জ্যোতির্বিদ্যা কেন্দ্র নির্মাণ হবে, কিন্তু হঠাৎ করে তিনি মারা গিয়েছিলেন, সেই জন্য আর সেটা হয়ে ওঠেনি। এই পিছন দিকে হচ্ছে প্যালেস। তা যেহেতু সেটা গড়ে মানে ওঠেনি জ্যোতির্বিদ্যা কেন্দ্র, সেই জন্য তারপরে আর ওটা করেননি ওনারা। তারপরে রাজপরিবারের লোকজনেরা যারা ছিলেন তারা বর্ষার সময় এখানে আসতেন, সময় কাটাতেন। এবার এই জায়গাটার উচ্চতা হচ্ছে 3100 ফুট। এবার যখন মানে বর্ষা হয় সেই সময় তো খুব সুন্দর মেঘ এসে যায়, চারিদিকে এত সুন্দর দৃশ্য। আপনি দুটো লেকই এখান থেকে দেখতে পাচ্ছেন, একটা পিছোলা আর একটা হচ্ছে এই ফতেসাগর লেক। তো পিছোলা লেক আর ফতেসাগর দুটোই দেখা যায়, সেটাও খুব সুন্দর হয়। এই জন্য এটা মনসুন প্যালেস হিসাবে রাজপরিবারের মানুষরা ব্যবহার করতেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে, যার মধ্যে বিখ্যাত একটা সিনেমা হচ্ছে 1983 সালের জেমস বন্ডের একটা মুভির শুটিং এখানে হয়েছিল। যাই উপরে যাই, প্যালেসটা ঘুরে দেখবো। ওদিকে পিছোলা লেক দেখা যাচ্ছে, এদিকে ফতেসাগর লেক দেখা যাচ্ছে, এদিকে প্যালেস, ওইদিকে পাহাড়। ওহ, উদয়পুর আপনাকে নিরাশ করবে না।
দারুণ সুন্দর জায়গাটা। ये इसको आरटीटीवी बोल रही है। এইসব মতন যদি দেখা যায় তাহলে এইটা হচ্ছে মানে উদয়পুরের সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি। এই দিকের যে লেকটা দেখছেন এটা কিন্তু পিচোলা, আর ফতেসাগর হচ্ছে এইটা। ওই যে দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে। কালকে আমরা ওখান থেকেই বোটিং করেছিলাম। ওই যে লেক প্যালেস, আর এইটা হচ্ছে জগ মন্দির। আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে মানে সুন্দর উদয়পুরের ভিউ পয়েন্ট। এবং এই যে প্যালেসটা আছে, এই প্যালেসটা থেকে এই ভিউটা দেখাটা হচ্ছে মানে একটা মানে ভাগ্যের ব্যাপার। চলুন আমরা ওই দিকটায় গিয়ে জায়গা নিতে হবে, নাহলে আমি আবার সানসেট দেখতে পারবো না। আমি এই সূর্যোদয় আর সূর্যাস্তের লোভ সামলাতে পারি না। এখনো পর্যন্ত দেখা সেরা সূর্যোদয় হচ্ছে সিকিমের লুংথুং, আর সেরা সূর্যাস্ত এই সাজ্জানগড়। আপনারা আসলে অতি অবশ্যই সাজ্জানগড়ে আসবেন আর সূর্যাস্ত দেখবেন, ভালো লাগবে। এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। আমি এখন বসে আছি ফতেসাগর লেকের সামনে। খুব সুন্দর লাগছে এই লেকটা দেখতে এখান থেকে। ওই যে দূরে একদম উপরে আলোটাতে কি দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে সাজ্জানগড় প্যালেস। আমি ওখান থেকে এলাম, আর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে খুব অন্ধকার। এই যে মানে যেখানটা আমি বসে আছি না, ওই পিছন দিকটাতে হচ্ছে মানে ফতেসাগর লেকের ভিউ পয়েন্ট। আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন। এখানে নেহেরু গার্ডেন আছে, ওখানে একটা আইল্যান্ড আছে, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। তা আমি ভেবেছি যে যেহেতু আমি গতকাল বিকেলবেলায় বোটিং করে নিয়েছি পিচোলা লেকে, তা আমি ভাবলাম যে সন্ধেবেলায় আজকে ফতেসাগর লেকের সামনেটা একটু বসবো, ঘোরাঘুরি করব, খাবার খাবো। তা এইখানে অনেকগুলো রুফটপ ক্যাফে আছে, আপনারা চাইলে সেখানেও খেতে পারেন। আর ওই যে দূরে গোল্ডেন আলোগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলো সব হোটেল। ওই হোটেলগুলোর রেট কিন্তু অনেক বেশি। উদয়পুরে এই যে এতগুলো লেক আছে না, সেই জন্যই কিন্তু উদয়পুরকে সিটি অফ লেকস বলা হয়। প্রথমের সারিতে যে লেকগুলো আছে তাদের কয়েকটার নাম আমি আপনাদের বলছি। যেমন ধরুন দুধতালাই, তারপরে জয়সামান্ড, রাজসামান্ড, উদয়সাগর, পিচোলা লেক, আর এই ফতেসাগর। এই ফতেসাগর লেকটা যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বহু প্রাচীন, মানে অনেকদিন আগে তৈরি করা হয়েছিল। 1678 সালে মহারানা জয় সিং এর নির্মাণ করেছিলেন।
তাই এর নাম যে ফতেসাগর হলো তার পেছনে কারণ হচ্ছে লেক নির্মাণের প্রায় 200 বছর পর মহারানা ফতেহ সিং 1889 সালে এই লেকে একটা বাঁধ নির্মাণ করে দেন। তা সেই বাঁধ নির্মাণের পর এই লেকের নাম পরিবর্তন হয়ে যায় ফতেসাগর লেক। লেক কিন্তু অনেক বড়, 2.4 কিলোমিটার হচ্ছে লম্বায় আর 1.6 কিলোমিটার হচ্ছে চওড়ায়। আসুন আমরা চারপাশটা একটুখানি ঘুরে দেখি, তারপরে হোটেলে ফিরে যাবো। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।